এই বাংলার আকাশে একটি নক্ষত্রের উদয় হলো। একজন মহান শিক্ষক, একজন রাজনীতিবিদ। এসেছো জ্যোতির্ময়। ভাই আপনাকে বঙ্গবন্ধু যখন ৬৯-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে কারাগার থেকে বেরিয়ে এলেন, তখন দলকে সুসজ্জিত করার জন্য প্রবীণ নেতার পাশে একজন তরুণ দীপ্ত আইনজীবী ডক্টর কামাল হোসেনকে তিনি বেছে নিয়েছিলেন। এবং এই তরুণ নেতাদের পাশাপাশি তখন ডক্টর কামাল হোসেন বিভিন্ন সংকটে এবং বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। এবং আপনারা সবাই জানেন, ইয়াহিয়ার সঙ্গে ভুট্টোর সঙ্গে যে আলোচনা হয়েছিল, তিনি সেই প্রতিনিধি দলের অন্যতম প্রতিনিধি ছিলেন, অন্যতম সদস্য ছিলেন। ঘটনাক্রমে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার হতে হয় এবং ডক্টর কামাল হোসেনকেও পাকিস্তানে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধু জেল থেকে মুক্ত হওয়ার পরে তিনি ডক্টর কামাল হোসেনকে খুঁজেছিলেন এবং একই সঙ্গে তিনি ডক্টর কামাল হোসেনকে নিয়েই দেশে ফিরেছিলেন। এবং দেশের সবচেয়ে আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু সরকার সবচেয়ে যে কতগুলো জিনিসের ক্ষেত্রে কৃতিত্ব দাবি করে, তার একটি হচ্ছে সংবিধান। আর এই সংবিধান প্রণয়নের ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ডক্টর কামাল হোসেন। যদিও সে সংবিধান আর নেই, সেটা ক্ষত বিক্ষত হয়েছে, সেটা কাটাছেঁড়া হয়েছে বারংবার। 2007 সালের যে 21 ওই যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই তথ্য দেওয়ার বিধানটা বিলুপ্ত হয়ে যায়। তারপর আমরা খোঁজখবর নিলাম, আমরা সুজনের পক্ষ থেকে আমরা লোক পাঠালাম ইয়েতে, সেই সন্দ্বীপে, এবং জানতে পারলাম যে এই তথ্য দিয়ে আবু সাফা আপিল করেছে সম্পূর্ণ মিথ্যা। সে বলেছে যে একজন উদীয়মান রাজনীতিবিদ অর্থবিত্তের মালিক হয়েছে এবং তিনি আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু তার লেখাপড়া কম, অতএব এই তার লেখাপড়ার তথ্য যদি প্রকাশ হয় তাহলে তার বিরুদ্ধে অবিচার হবে। তো এই জন্য সে আপিল করেছে এবং গোপনে, এবং সে অরিজিনাল মামলার সাথে কোনো জড়িতও ছিল না। অস্বাভাবিকভাবে তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে এবং কিছু কিছু আমাদের লয়াররা, সিনিয়র লয়াররা এর সাথে যুক্ত ছিলেন, আমি নাম বলতে চাই না। তারপর আমরা তথ্য এনে আমরা ডক্টর কামাল আমাদের পক্ষ থেকে এই তথ্যগুলো উত্থাপন করার চেষ্টা করেছেন, কিন্তু আপিল বিভাগ তথ্য তো শুনেই নাই। এই যে সর্বসম্মতভাবে রায় দিয়েছেন যে আপিল ইজ গ্র্যান্টেড, দ্যাট মিনস হাইকোর্টের যে রায় সেটা বাতিল হয়ে গেল। রাজনীতিবিদ হিসেবে আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন, আমরা তাকে শাসক দলের একজন রাজনীতিবিদ হিসেবে দেখতাম, ফলে ওই শ্রেণীগত পার্থক্যের জায়গাটা ছিল। কিন্তু আমি যখন এত বছর পরে আমি যখন দেখি পেছনে তাকিয়ে, তখন দেখি যে বাংলাদেশের শাসক এই শ্রেণী যারা উত্থান ঘটছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং যারা ক্ষমতায় আসছে, তার মধ্যে স্পষ্টত দুটি ধারা ছিল। একটা ধারা ছিল যারা কর্তৃত্ববাদ, যাদের মূল প্রেরণা, এবং সেটার অর্থনৈতিক ভিত্তি আছে, সেই ব্যাখ্যায় আমি এখন যাব না। আমি শুধু এইটুকু বলতে চাইব যে এই যে কর্তৃত্ববাদী ধারাটি আমাদের রাষ্ট্র পত্তনের একেবারে গোড়া থেকে রাষ্ট্রটাকে নিজেদের প্রায় জমিদারি ভেবেছেন, যেটা এমনভাবে ক্ষমতার কাঠামো তৈরি করতে হবে যেটাকে প্রায় জমিদারি হিসেবে ব্যবহার করা যায়। ডক্টর কামাল হোসেন ছিলেন ওই শাসক শ্রেণীর মধ্যেই আরেকটি অংশের প্রতিনিধি, যারা সাধারণ মানুষের পক্ষে একটা গণতান্ত্রিক ধারা নির্মাণ করতে সেখানে চেয়েছেন। ডক্টর কামাল হোসেন, আমি অন্তত আমার মনে হয়, মানে এমনি তো সব আন্দোলনের সময় দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু একটা জিনিস মনে হয় যে উনি গত 10 বছরের বেশি সময় ধরে বলছেন দেশে রুগ্ন রাজনীতি আছে, উনি সুস্থ রাজনীতি আনতে চান। তো এখন আরো বেশি রোগাগ্রস্ত হয়ে গেছে দেশ। যেহেতু আরো বেশি রোগাগ্রস্ত হয়েছে, উনি যে উদ্দেশ্যে ফোরামটা করেছে সেই উদ্দেশ্যগুলো আরো বেশি জাজল্যমান, আরো বেশি প্রয়োজন, এর চাহিদা আরো বেশি। এখানে যারা রাজনৈতিক কর্মী আছেন, আমি তাদের উদ্দেশ্যে ডক্টর কামাল হোসেনকে সামনে এনে এই কথাই বলবো যে এই চাহিদা পূরণ করবার দায়িত্ব এবং কর্তব্য, যদি আপনি রাজনৈতিক কর্মী হয়ে থাকেন, সেই দায়িত্ব এবং কর্তব্য আপনাদের রয়েছে। এবং কামাল হোসেন যে বাতিঘর হিসাবে যেভাবে দাঁড়িয়ে আছেন, সেই বাতিঘরে বাতি যদি জ্বলে, আপনাদের সেই যেই বাতিটা জ্বলেছিল 92 না 93 সনে,
93-তে। সেটা মনে রেখেই সেই রাজনৈতিক শক্তি, সেই প্ল্যাটফর্মটা আরেকটা প্ল্যাটফর্ম বা নতুন প্ল্যাটফর্ম, যেভাবে একটা প্ল্যাটফর্ম দরকার, যে প্ল্যাটফর্মটা এই কজটা এগিয়ে নিয়ে যাবে। কামাল ভাই আমাদের সংবিধান প্রণয়ন কমিটির তিনি প্রধান দায়িত্ব পালন করেছিলেন এবং এটা ইতিমধ্যে স্বীকৃত। দুনিয়া সংসদীয় ইতিহাসের মধ্যে এরকম সংবিধান খুব বেশি, পৃথিবীর 2 শতাধিক দেশের মধ্যে যেখানে সংসদীয় গণতন্ত্র আছে বা কাগজে কলমে, এরকম সংবিধান খুব বেশি পাওয়া যাবে না। তারপরে 16-17টা সংশোধনী হয়েছে। কামাল ভাই এ বয়সে নিশ্চয়ই এখন অনুভব করছেন যে সংবিধান তারা তৈরি করেছিলেন, এখন দেশে যে স্বৈরতন্ত্র চলছে, যে প্রায় একদলীয় যে ফ্যাসিবাদী শাসন চলছে, এটার সাংবিধানিক উৎস কিন্তু বর্তমান সংবিধান। এই 16-17টা সংশোধনী এনে এই সংবিধানের হাত পা নাক মুখ কেটে এটাকে যেভাবে একটা গণবিরোধী, অগণতান্ত্রিক, একটা দমনমূলক, কর্তৃত্ববাদী, ক্ষুদ্র জাতিসত্তা বিদ্বেষী, সাম্প্রদায়িক চেহারা দেওয়া হয়েছে। জন্মদিন বলে ডক্টর কামালকে অযথা খুব বড় করে হাজির করবার চেষ্টা করবো এরকম নয়, কিন্তু আমি একটা কথা বলতে পারি, যখন একসাথে এক জোটে বিভিন্ন জায়গায় সবাই বক্তৃতা করতাম, আমি বলতাম ডক্টর কামাল হচ্ছেন একমাত্র রাজনীতিবিদ, নেতা, বাংলাদেশের কোনো মানুষের শক্তি নাই তার দিকে আঙ্গুল তুলে বলতে পারে এই লোকটা দুর্নীতিবাজ, এই লোকটা মাস্তান, এই লোকটা দখলদার, এই লোকটা অন্যের ক্ষতি করবার চেষ্টা করে। বরঞ্চ সমস্ত জীবন থেকে এটাই বলতে হবে, রাজনীতিতে মানুষের কোনোটা ভুল হয়, অনেক বেশি সত্যতা থাকে, কিন্তু সব কিছুর উপরে তিনি একজন ভালো মানুষ, একজন যোগ্য মানুষ, সেই রকম ব্যাপার দাঁড়ায়। আপনাদের সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, কেননা এই এতগুলো প্রথম কাতারের নেতৃত্ব, দেশের সকল প্রগতিশীল রাজনীতির মধ্যে যারা নেতৃত্ব দিয়ে এসছেন এতদিন, সকলেই আজ এখানে পেয়ে আমি খুবই উৎসাহিত হচ্ছি। কেননা যে কঠিন অবস্থার মধ্যে দেশ এবং জাতি পড়ে গেছে, সেখান থেকে মুক্ত হওয়ার একমাত্রই পথ হলো ঐক্যবদ্ধ আন্দোলন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই আন্দোলন করতে হবে এবং যারা সেই আন্দোলনে নেতৃত্ব দিতে পারছেন প্রায় সকলকে আমরা আজকে এখানে পাচ্ছি। আমার আন্তরিক আবেদন যে আসেন, আজকে আমরা সিদ্ধান্ত নিই আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব। এবং আমার বিশ্বাস যে আমাদের ইতিহাস থেকে যে শিক্ষা আমরা পাচ্ছি, যখনই আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করতে পেরেছি, আমরা যতই কঠিন চ্যালেঞ্জ সামনে থাকে সেখান থেকে অতিক্রম করতে পেরেছি। তো আসুন আমরা এই সিদ্ধান্ত নিই যে আমরা যারা যারা এখানে আছি এবং যারা আজকে আসতে পারেনি এবং আসার ইচ্ছা ছিল, সকলে মিলে আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিই এবং মাঠে